সে শুরুতে বলে যে এটা তার বাবার পরীক্ষা, বাবা পড়াশোনা জানে না, এই কারণে লিখতে পারে না বিধায় সে বাবার পরীক্ষাটা দিতে এসেছে। আমার কন্ট্যাক্ট ওনার সাথে যে বলছিল যে 5,000 টাকা হবে। বিআরটি এর যে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা চলাকালীন সময়ে আমি যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এখানে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করি, তখন একজন ভুয়া পরীক্ষার্থীকে আমি শনাক্ত করি আমার নিজ হাতেই। তো শনাক্ত করার পর এই যে আমাদের এই পরীক্ষাস্থল, আমাদের বিআরটির পরীক্ষাটা ঠিক এই জায়গাতেই হয়। সকাল 10টা নাগাদ আমরা তাকে ভুয়া পরীক্ষার্থী হিসাবে শনাক্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার জবানবন্দি আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা নেই। তো এক পর্যায়ে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে শুরুতে বলে যে এটা তার বাবার পরীক্ষা, বাবা পড়াশোনা জানে না, এই কারণে লিখতে পারে না বিধায় সে বাবার পরীক্ষাটা দিতে এসেছে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা যখন সন্দেহ করি যে প্রকৃতপক্ষে তার বাবার পরীক্ষা না এবং সে গুরুতর অন্য কোনো একটি চক্রের অংশ হতে পারে, সেক্ষেত্রে যখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এক পর্যায়ে সে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এবং তাকে পালিয়ে যাওয়ার সময় সে আমাদের একজন বিআরটি এর যে কর্মচারী আছে, যখন সে তাকে আটকে রাখার চেষ্টা করে বা ধরার চেষ্টা করে, তাকে পেছন থেকে সে ধাক্কা দিয়ে পড়ে যায় এবং তিনি গুরুতরভাবে পায়ে ব্যথা পান এবং আহত হন। তো এই বিষয়টির উপর আমাদের মোবাইল কোর্ট কার্যক্রমটি তখন অসমাপ্ত অবস্থায় থেকে যায়। যেহেতু মোবাইল কোর্ট কার্যক্রমটি অপরাধী যেহেতু ঘটনাস্থল থেকে পলায়ন করে, সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলার প্রস্তুতি নেই, নিয়মিত মামলার মাধ্যমে। এবং একই সময়ে আমরা হচ্ছে যে আসল মূল যে পরীক্ষার্থী যার অ্যাডমিট কার্ডের মাধ্যমে এই ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছেন তার ডিটেলসটা আমরা কালেক্ট করি। মূলত যে ভুয়া পরীক্ষার্থী তার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল হাসান রাকিব, তার বয়স 21 বছর। এবং যে মূল পরীক্ষার্থী তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল করিমের পরীক্ষাটি তিনি দিতে আসেন। তো এই বিষয়ে যখন আমরা নিয়মিত মামলার প্রস্তুতি গ্রহণ করি এবং ইন দ্য মিন টাইম সামনে যে মূল পরীক্ষার্থী যিনি আছে তার সাথে যোগাযোগ করে তার ডিটেলস আমরা নেওয়ার চেষ্টা করি নিয়মিত মামলা দায়েরের জন্য, তখন যে ভুয়া পরীক্ষার্থী যে পালিয়ে যায় এবং যে মূল পরীক্ষার্থী তারা দুজনেই আমাদের মোবাইল কোর্টে পুনরায় উপস্থিত হন এবং উপস্থিত হয়ে ওনাদের যে অসমাপ্ত মোবাইল কোর্টটি যেটি আছে সেই মোবাইল কোর্টটি সমাপ্ত করার জন্যই আমরা এখানে এসেছি। এবং মোবাইল কোর্টের মাধ্যমে আমরা যেহেতু সে সরকারি আদেশ অমান্য করে ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছে, দণ্ডবিধি 1860-এর 188 ধারা মোতাবেক তাকে 1000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড, এবং সে যেহেতু সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং আক্রমণ করে, সেজন্য দণ্ডবিধি 1860-এর 353 ধারা মোতাবেক তাকে 10,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তো তার এই চক্র বা সে যদি একটা চক্রের মাধ্যমে এখানে থাকে বা একটা সিন্ডিকেটের মাধ্যমে থাকে, তো অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে ওনাদের কাছ থেকে, যে অপরাধীর কাছ থেকে আমরা নামগুলো সংগ্রহ করব। কিছু কিছু নাম আমরা পেয়েছি, কিছু কিছু পরিচয় আমরা পেয়েছি, এবং আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সহযোগিতা নিয়ে আমাদের এই ধরনের অপরাধমূলক কার্যক্রম যেন পুরোপুরি আমরা দমন করতে পারি সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। এবং ফটোকপির দোকান বা কম্পিউটারের দোকান যেটি বললেন, তো এই ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, অবশ্যই জেলা প্রশাসন তার নিজস্ব এখতিয়ারাধীন এলাকায় এবং এখতিয়ারাধীন আইনের মাধ্যমে দ্রুত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আমার ওই যে এক ডাক্তার ভাই ছিল, উনি বলছে যে বলে আমার লোক আছে, ওর কথা বললে হয়ে যাবে। আমার ওই বড় দরকারে এক ডাক্তার, দামোচকলার ডাক্তার মাসুদ। কি বলছিল, কত টাকার? না, ওগুলো কিছু বলে না, যে আমার লোক আছে, ওনার সাথে কথা বললে হয়ে যাবে। আমি বলছি যে আমি ফির একটু লেখাপড়া কম জানি, তো যেটা সত্য আমি সেটাই বললাম। এইভাবে কথাবার্তা হয়েছে। টাকা পয়সা লাগে না, টাকা পয়সা ওই যে 500 টাকা ওই যে দিতে হয় আগে, তারপরে পরে 3,000 টাকার কথা বলছিল। না, আজকে টাকা দেয় নেই, দেওয়ার কথা ছিল। আজকে আর টাকা দেয় না। আজকে এনার সাথে আমার কোনো পরিস্থিতিও নেই। কত টাকার কন্ট্যাক্ট হয়েছে? কলটা কত হচ্ছে? আমার কন্ট্যাক্ট ওনার সাথে যে বলছিল যে 5,000 টাকা হবে। 5,000 টাকা। হ্যাঁ, কিন্তু এই সম্পর্কে আমি জানি না। আপনি কত টাকা? না স্যার, আজকে প্রথম আমি কোনো কন্ট্যাক্টে আসি না। আমি আমি কোনো কন্ট্যাক্টে আসি না। আমি মিথ্যা কথা বলবো কিসের জন্য? যদি মিথ্যা কথা বলতাম পরে, তাহলে আমাদের আপনি স্পষ্ট বলছেন ওনার লোকের মাধ্যমে আপনার, উনি তো আপনাকে চেনে না, উনি তো আপনার আত্মীয় না। আপনি কতদিন থেকে কাজ করতেছেন? আমি কতদিনও না স্যার, আমি আজকে ফার্স্ট আমার লাইফের, এটা আমি জানি। আমি এর আগে কখনো এরকম কাজ করি নাই। তাহলে আপনাকে কেন দিল? চেনা পরিচিত কম্পিউটার দোকান, ওনার সাথে একটু ভালো পরিচয় ছিল। ওনার পরিচিত লোকের মাধ্যমে আপনার সাথে অ্যাড হয়েছে। ওনার সাথে তো আমার পরিচয় নাই। সেটা আমিও তো জানি না উনি কে। সেটাই বলছি। কোন আমি কম্পিউটারের দোকান ভাই? বড় ধরনের কম্পিউটারের দোকান, মানে ওনার সাথে একটু ভালো পরিচয় ছিল ওই আমার। ডাক্তারের সাথে? না না, ডাক্তারের সাথে না, কম্পিউটার দোকানের সাথে। নাম কি ওর নাম? ওনার নাম হচ্ছে স্যার জাহিদ।
আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আমরা শুনলাম 7,000 টাকার বিনিময়ে আপনি পরীক্ষা দিতে পারছেন, আবার উনি বললো যে 5,000 টাকা, এই বিষয়টা কি? না, এই বিষয়ে আমি তো কিচ্ছু জানি না। মানে আপনি এমনি এমনি আসছিলেন? হ্যাঁ, এমনি আসছিলাম, না আসিয়া যে এভাবে ফেসে গেছি আমি নিজেও জানি না।